হাই গাইস, আবারও আমাদের চ্যানেল সেন্ট্রিক খেলা বাই সেন্ট্রিক সিটিতে স্বাগতম, আপনার ওয়েলথ পার্টনার। আমার নাম অনুজ এবং আপনি দেখছেন NISM সিরিজ 21 এ PMS ডিস্ট্রিবিউটার্স এক্সাম পাস ফর শিওর ভিডিওস। আমরা PMS ডিস্ট্রিবিউটার্স এক্সামের 12 ক্যাপচারের ভিডিও বানিয়েছি, যেগুলো আপনি আমাদের প্লেলিস্টে গিয়ে দেখতে পারেন, এবং এখন আমরা এই মক টেস্টের ভিডিও তৈরি করছি। তাই আমরা মক টেস্ট 1 ইতিমধ্যেই কভার করে ফেলেছি, আপনি সেই ভিডিওটিও দেখতে পারেন। আজ মক টেস্ট 2 পালা, যেখানে আমরা 50টি প্রশ্ন আলোচনা করব। তাই এগিয়ে যাওয়ার আগে আমি আপনাদের জানাতে চাই, এগুলো সেই প্রশ্ন যেগুলো বারবার পরীক্ষায় আসে, কিন্তু এটা ধরে নেওয়া উচিত নয় যে শুধু এই প্রশ্নগুলি আসবে। তাই আমাদের পুরো কারিকুলাম পড়তে হবে। তাই এটা বাধ্যতামূলক যে আপনি দ্বাদশ শ্রেণীর সব অধ্যায়ের কারিকুলাম ভালোভাবে পড়ে যান। আমরা পুরো কারিকুলামের ভিডিও আপলোড করেছি, 1 থেকে দ্বাদশ অধ্যায়ের ভিডিও আমি আপলোড করেছি, তাই প্লেলিস্টে গিয়ে আপনি সেগুলো দেখতে পারেন এবং আমরা তার লিঙ্কও ডিসক্রিপশনে দিয়ে দেব। কিন্তু এটা পরামর্শযোগ্য এবং আমার বিনীত অনুরোধ সবার কাছে, আগে আপনারা দ্বাদশ অধ্যায়ের ভিডিওগুলো দেখে নিন। তারপর আপনি যখন মক টেস্টে যাবেন, তখন মক টেস্ট 1 আমরা ইতিমধ্যেই আপলোড করেছি। আজ আমরা মক টেস্ট 2 নিয়ে কথা বলবো, তাহলে আমি আপনাকে আরও 50টি প্রশ্ন বলবো। এভাবে আমরা 3-4টি মক টেস্ট কভার করব, তাহলে আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন চলে আসবে এবং প্রশ্নের পাশাপাশি আমি আপনাদের উত্তরগুলোর ব্যাখ্যাও দেব। ঠিক আছে, তাহলে চলুন শুরু করি নান সিরিজ 21 এথেমস ডিস্ট্রিবিউটার্স এক্সামের মক টেস্ট 2। তাহলে চলুন প্রশ্ন নম্বর 1 দিয়ে শুরু করি। নিম্নলিখিত কোনটি পোর্টফোলিও ম্যানেজমেন্ট প্রক্রিয়ার একটি ধাপ? বর্তমান আর্থিক ও অর্থনৈতিক পরিস্থিতি অধ্যয়ন করা, একটি নীতিমালা বিবৃতি তৈরি করা, পোর্টফোলিও গঠন করা, উপরের সবগুলো। দেখুন, পোর্টফোলিও ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি কিছু কার্যকলাপের সাথে জড়িত, যেমন আপনার নীতিমালা বিবৃতি তৈরি করা, বিনিয়োগকারীর বর্তমান আর্থিক ও অর্থনৈতিক অবস্থা দেখা, তারপর পোর্টফোলিও গঠন করা। তাই উত্তরটি হলো উপরের সবগুলো। এগুলোই হলো পোর্টফোলিও ম্যানেজমেন্ট প্রক্রিয়ার সবগুলো ধাপ। তাই উপরের সবগুলোই হলো সঠিক উত্তর। প্রশ্ন নম্বর 2। নিম্নলিখিত কোনটি পোর্টফোলিও ম্যানেজার রেগুলেশন অ্যাক্টের অধীনে রেজিস্ট্রেশনের সার্টিফিকেট প্রদানের জন্য প্রয়োজনীয়তা? তাহলে যখন কেউ ফিল্মস লাইসেন্সের জন্য সেবেতে আবেদন করে, তখন রেজিস্ট্রেশনের সার্টিফিকেট পাওয়ার জন্য কোন কোন বিষয়গুলো প্রয়োজনীয়? আবেদনকারীর কাছে প্রয়োজনীয় পরিকাঠামো থাকতে হবে, যেমন যথেষ্ট অফিস স্পেস, সরঞ্জাম এবং জনবল, যাতে সে পোর্টফোলিও ম্যানেজারের কার্যক্রম কার্যকরভাবে সম্পাদন করতে পারে। আবেদনকারীকে অবশ্যই একটি কর্পোরেট সংস্থা হতে হবে এবং আবেদনকারী একজন কমপ্লায়েন্স অফিসার নিয়োগ করেছে এবং উপরোক্ত সব শর্ত পূরণ করতে হবে। দেখো, সরাসরি আমরা বইয়ে পড়েছি যে সেবি নিশ্চিত করবে কাউকে পোর্টফোলিও ম্যানেজার লাইসেন্স দেওয়ার আগে তার কাছে যথাযথ পরিকাঠামো থাকতে হবে, অফিস স্পেস থাকতে হবে, সরঞ্জাম এবং জনবল থাকতে হবে। দ্বিতীয়ত, আবেদনকারী একটি বড়ি কর্পোরেট হতে হবে, কারণ বড়ি কর্পোরেটের একটি স্বতন্ত্র আইনি সত্তা থাকে এবং আবেদনকারীর কাছে একজন কমপ্লায়েন্স অফিসারও থাকতে হবে, যাকে সে নিয়োগ করেছে। এগুলো কিছু শর্ত যা সেবি বেঁচে থাকে PMS লাইসেন্স দেওয়ার আগে। তাহলে উত্তর হলো উপরের সবগুলোই। প্রশ্ন নম্বর 3। নিম্নলিখিত কোন ব্যক্তি বা সত্তা PMS এ বিনিয়োগ করতে পারে? এর উত্তর খুবই সরল। আগে আমরা এর অপশনগুলো দেখি। HUF ব্যক্তি, NRI, RBI গাইডলাইন্স অনুযায়ী উপরোক্ত সব। তাহলে উত্তর হলো উপরের সবগুলোই। এই সব সত্তা PMS এ বিনিয়োগ করতে পারে। প্রশ্ন নম্বর 4। একটি বন্ডের সাধারণ পোর্টেবিলিটি এবং পুট অপশন বৈশিষ্ট্য। তাহলে এখন দেখি ঠিক কোনটা সঠিক উত্তর। অপশনগুলো দেখি। নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে বন্ডধারীকে ইস্যুকারীর কাছে বন্ডটি ফেরত বিক্রি করার অধিকার দেয়। দ্বিতীয়ত, বন্ডধারীকে বন্ডটি অন্য কোনো সিকিউরিটিতে রূপান্তর করার অপশন দেয়, সাধারণত সেই ফার্মের সাধারণ শেয়ারে, যারা কনভার্টিবল বন্ড ইস্যু করে। ইস্যুকারী ফার্মকে মেয়াদপূর্তির আগেই নির্ধারিত মূল্যে বন্ড অবসান করার অনুমতি দেয়, বিনিয়োগকারীকে বন্ড রিডিম করার সুযোগ দেয়। ঠিক, তাহলে উত্তর হচ্ছে এটি ধারককে নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে বন্ডটি ইস্যুকারীর কাছে ফেরত বিক্রি করার অধিকার দেয়। দেখো, যখন কোনো বন্ড পুট বা পুটেবিলিটি অপশনের সাথে আসে, তখন যে বন্ড হোল্ডার, অর্থাৎ যিনি বন্ডে টাকা বিনিয়োগ করেছেন, তিনি বন্ড হোল্ডারের এই অধিকার থাকে যে নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে তিনি তার বন্ডটি ইস্যুকারীর কাছে ফেরত বিক্রি করতে পারেন। তাহলে ইস্যুকারী সেই বন্ডটি তার কাছ থেকে নিয়ে নেবে এবং সমস্ত টাকা ফেরত দিয়ে দেবে। যে বন্ডে এই পুট অপশন বা পুটেবিলিটি ফিচার থাকে, সেটাকেই বলে পুট অপশন বন্ড বা পুটেবল বন্ড, যেখানে আপনার এই হোল্ডার বন্ডটি ইস্যুকারীর কাছে আবার বিক্রি করতে পারে। প্রশ্ন নম্বর 5। সরকারি সিকিউরিটি যে বিশেষভাবে কোনো ধরনের ড্যাশ ঝুঁকি থাকে না এবং তাই এগুলোকে ঝুঁকিমুক্ত ও গিল্টেজ ইনস্ট্রুমেন্ট বলা হয়।
অপশনগুলো দেখি: লিকুইডিটি, ট্রেডেবিলিটি, নেগোশিয়েবিলিটি বা ডিফল্ট। সরকারি সিকিউরিটি যে সাধারণত কোন ঝুঁকি থাকে না, তাই উত্তর হলো ডিফল্ট। দেখুন, এমনটা মনে করা হয়, এমনটা বোঝা হয় যে সরকার তার সিকিউরিটির ওপর, তার ঋণ দায়বদ্ধতার ওপর কখনো ডিফল্ট করে না। এটি সার্বভৌম গ্যারান্টি নিয়ে আসে, যাকে ঝুঁকিমুক্ত হার বলা হয়। তাই উত্তর হলো ডিফল্ট, কারণ সরকারি সিকিউরিটি যে বিশেষভাবে ডিফল্টের কোনো ঝুঁকি থাকে না। সেখানে ডিফল্ট ঝুঁকি নেই, ক্রেডিট ঝুঁকি নেই, তাই এগুলোকে ঝুঁকিমুক্ত হার বলা হয়। প্রশ্ন নম্বর 6। ড্যাশ অনুপাতটি স্টকের দামের সাথে তার আয়ের তুলনা করে। টিবি অনুপাত, প্রাইস টু সেলস অনুপাত, প্রাইস টু ক্যাশ ফ্লো অনুপাত, প্রাইস টু আর্নিংস অনুপাত। তাহলে যেমনটা আমরা দেখেছি, সবচেয়ে সাধারণ স্টক মূল্যায়নের মাপকাঠি যেটা বিশ্লেষকরা দেখেন, সেটা হলো প্রাইস টু আর্নিংস অনুপাত। তাহলে প্রাইস টু আর্নিংসে আমরা কি করি? স্টক প্রাইসকে এক্স দিয়ে ভাগ করি। এর মানে হচ্ছে স্টক প্রাইসের দিক থেকে একটি স্টকের দাম কত হওয়া উচিত যখন আমরা তার আয়ের কথা ভাবি, ঠিক তো? এবং এটাকে এভাবেও বলা যায়, অনুপাত মানে হলো 1 টাকা আয় করতে হলে কত টাকা বিনিয়োগ করতে হবে। আমাদের সেই নির্দিষ্ট স্টকে বিনিয়োগ করতে হবে। সাধারণত ভ্যালুয়েশনের দিক থেকে আমরা যখন কোনো স্টকের পি ভ্যালু দেখি, তখন বুঝি সেটা আন্ডার ভ্যালুয়েড নাকি ওভার ভ্যালুয়েড। এর জন্য বিশ্লেষকরা সেটা নির্ধারণ করেন। তাই অনুপাতেই সঠিক উত্তর। প্রশ্ন নম্বর 7। এই ধারা ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961-তে সংযোজিত হয়েছিল যাতে বিদেশি ফান্ড যারা ভারত ভিত্তিক ম্যানেজারদের কাছ থেকে ফান্ড ম্যানেজমেন্ট সার্ভিস নিচ্ছে, তাদের জন্য একটি নিরাপদ আশ্রয়, সেফ হারবার প্রদান করা যায়। ঠিক তো? তাহলে যখন আপনি বই পড়বেন, ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 সেকশন 9 স্পষ্টভাবে লেখা আছে যে ইনকাম ট্যাক্স অ্যাক্টের সেকশন 9 কি। তাহলে আগে অপশনগুলো দেখি। সেকশন 11C, সেকশন 42, সেকশন 9A এবং সেকশন 12D। ঠিক তো? যেমন আমি আপনাদের বলছিলাম, ইনকাম ট্যাক্স অ্যাক্টের সেকশন 9A আমাদের স্পষ্টভাবে জানায় এটি ওভারসিজ ফান্ডগুলিকে একটি সেফ হারবার প্রদান করে যখন তারা ভারতের থেকে ফান্ড ম্যানেজমেন্ট সার্ভিস নিচ্ছে। তাই এটা আমাদের মনে রাখতে হবে। একভাবে বললে উত্তর হচ্ছে সেকশন 9A। প্রশ্ন নম্বর 8। রিলেটিভ ভ্যালুয়েশন টেকনিকের অধীনে রিলেটিভ ভ্যালুয়েশন টেকনিক হলো এমন একটি পদ্ধতি যেখানে স্টকের মূল্যায়ন করা হয় তার বর্তমান দামের ভিত্তিতে এমন কিছু ভেরিয়েবলের তুলনায় যেগুলো মূল্যায়নে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়, যেমন ক্যাশ ফ্লো, বুক ভ্যালু, আর্নিংস, উপরের সবকিছু। তাহলে এই যে রিলেটিভ ভ্যালুয়েশন টেকনিক আছে, ঠিক আছে, এটা আমাদের কাজে লাগে। এতে আমরা কোম্পানির কিছু বিষয় দেখি, যেমন আমরা কোম্পানির ক্যাশ ফ্লো দেখি, কোম্পানির বুক ভ্যালু দেখি, কোম্পানির আর্নিংস দেখি, প্রাইস টু আর্নিংস দেখি, ইপিএস দেখি। তাহলে এই সব কিছুই আমরা দেখি রিলেটিভ ভ্যালুয়েশন টেকনিকের আওতায়। তাহলে পুরো আইডিয়াটা হলো এই যে এই রেশিওগুলোর ভিত্তিতে এক কোম্পানিকে আরেক কোম্পানির সঙ্গে তার পার্থক্য নির্ধারণ করা হয়। তাহলে যদি দুটো কোম্পানির তুলনা করা হয় এবং আমরা তুলনা করব, তাহলে এই সব কিছু আমাদের দেখতে হবে। তাহলে রিলেটিভ ভ্যালুয়েশন টেকনিক্সের আওতায় আমরা এই সব কিছু দেখি। তাহলে সঠিক উত্তর হলো ডি, উপরের সবগুলো। প্রশ্ন 9। ভারতে কেন্দ্রীয় সরকার ডেটেড সিকিউরিটিজ, টি-বিলস, উপরের দুটোই, সার্টিফিকেট অফ ডিপোজিট এর মধ্যে কোনটি ইস্যু করে? দেখো, কেন্দ্রীয় সরকার তাদের ডেটেড সিকিউরিটিজ এবং ট্রেজারি বিল ইস্যু করে। এটা একদম সোজা বলিয়ে লেখা আছে যে ভারতে কেন্দ্রীয় সরকার ট্রেজারি বিল এবং বন্ডস ও ডেটেড সিকিউরিটিজ দুটোই ইস্যু করে, আর রাজ্য সরকার শুধুমাত্র বন্ডস এবং ডেটেড সিকিউরিটিজ ইস্যু করে। তাই রাজ্য সরকার টি-বিলস ইস্যু করে না। টি-বিলস শুধুমাত্র কেন্দ্রীয় সরকার ইস্যু করে এবং সার্টিফিকেট অফ ডিপোজিট আপনার ব্যাংকগুলো ইস্যু করে। প্রশ্ন নম্বর 10। ড্যাশ কোম্পানিতে মালিকানা প্রতিনিধিত্ব করে যা এক্স হোল্ডারদের লাভে অংশগ্রহণ এবং কোম্পানির বিষয়াবলীতে ভোট দেওয়ার অধিকার দেয়। তাহলে ইকুইটি শেয়ার, কমার্শিয়াল পেপার, বন্ড, উপরে সব। এইগুলোর মধ্যে কোন জিনিসটি দেখায় যে আপনি যত শতাংশ শেয়ার কিনেছেন, ঠিক তত শতাংশ সেই কোম্পানির মালিক? আপনি কোম্পানির অংশীদার। আপনি কোম্পানির লাভে অংশগ্রহণ করতে পারেন এবং আপনাকে ভোট দেওয়ার অধিকারও দেওয়া হয়। তাই উত্তর হচ্ছে ইকুইটি শেয়ার। যখন আপনি কোনো কোম্পানির ইকুইটি হোল্ড করেন, আপনার কাছে যত শতাংশ ইকুইটি আছে, যত শতাংশ শেয়ার আপনার কাছে আছে, ঠিক তত শতাংশ আপনি সেই কোম্পানির মালিক হয়ে যান এবং আপনার কাছে ভোটিং রাইটসও চলে আসে এবং আপনি কোম্পানির লাভে অংশগ্রহণ করার জন্য যোগ্য হয়ে যান। প্রশ্ন নম্বর 11। নিচের কোন খরচগুলো অপারেটিং এক্সপেন্সের মধ্যে অন্তর্ভুক্ত করা যেতে পারে? কুরিয়ার চার্জ, অডিট ফি, পোর্টফোলিও ম্যানেজার সার্ভিসের ফি, ব্রোকারেজ চার্জ। দেখো, অপারেটিং এক্সপেন্সেস যা পিএমএস-এ চার্জ করা হয় সেগুলো কি কি হতে পারে আমি তোমাকে বলছি। অপারেটিং এক্সপেন্সেসের মধ্যে তোমার দৈনন্দিন অপারেশনের সাথে সম্পর্কিত চার্জগুলো পড়ে।
তাহলে দৈনন্দিন অপারেশনগুলো কি কি হতে পারে? যেমন তোমার কুরিয়ার খরচ, স্ট্যাম্প ডিউটি, ডকুমেন্ট ফ্র্যাঙ্কিং চার্জ, নোটারি চার্জ, সার্ভিস ট্যাক্স, পোস্টাল, টেলিফোন এক্সপেন্সেস, ট্রেডিং ডিম্যাট অ্যাকাউন্টস এবং যে কোনো ধরনের পকেট থেকে খরচ যা পোর্টফোলিও ম্যানেজার ক্লায়েন্টের পক্ষ থেকে বহন করেন। তাহলে এই সব কিছুই যা দৈনন্দিন কার্যকলাপের মধ্যে পড়ে সবই তোমার অপারেটিং এক্সপেন্সের অংশ হয়ে যাবে। তাই কুরিয়ার চার্জেসই সঠিক উত্তর। এই কুরিয়ার চার্জেসটাই তোমার অপারেটিং এক্সপেন্সে পড়বে। প্রশ্ন নম্বর 12, নিম্নলিখিত কোন ডকুমেন্টটি পিএমএসএ বিনিয়োগের জন্য সেবায় পোর্টফোলিও ম্যানেজার রেগুলেশনের অধীনে বাধ্যতামূলক? আধার কার্ড, প্যান কার্ড, সেভিংস ব্যাংক পাসবুক এবং পাসপোর্ট। তাহলে উত্তরটি খুবই সহজ এবং সঠিক উত্তর হলো প্যান কার্ড, কারণ কায়িক প্রক্রিয়ায় প্যান কার্ড যাচাই বাধ্যতামূলক। প্রথমে আপনার প্যান কার্ডের ভেরিফিকেশন করা হয়, তারপর কেওয়াইসি মানে আপনার কেওয়াইসি ডকুমেন্টগুলো সম্পূর্ণভাবে যাচাই করা হয়, কেওয়াইসি ফর্মালিটিগুলো সম্পূর্ণ হয়ে যায়, তারপরেই আপনি একটি পিএমএসএ বিনিয়োগ করতে পারেন। তাহলে সঠিক উত্তর হলো প্যান কার্ড, অর্থাৎ বিকল্প বি। প্রশ্ন নম্বর 13, নিচের কোন ঝুঁকিগুলো সেই ঝুঁকি বিষয়ক ফ্যাক্টরের মধ্যে পড়ে না যেগুলো ক্লায়েন্টকে ডিসক্লোজার ডকুমেন্টের অংশ হিসেবে জানানো বাধ্যতামূলক? এমন কোন ঝুঁকি ফ্যাক্টর আছে যেটা ক্লায়েন্টকে প্রকাশ করা হবে না? ডি, পিএমএসের বিনিয়োগ কৌশল থেকে উদ্ভূত ঝুঁকি, পিএমএসের গ্রুপ কোম্পানিগুলোর ব্যবসায়িক ঝুঁকি, বৈচিত্র্যহীনতা থেকে উদ্ভূত ঝুঁকি এবং বাজার ঝুঁকি। আমরা তো বইয়ে কারিকুলামে সরাসরি পড়েছি যে ডিসক্লোজার ডকুমেন্টে কি কি বিষয় আসে। ওইটাতে চলে আসবে আপনার যেসব রিস্ক উঠতে পারে: ইনভেস্টমেন্ট অ্যাপ্রোচ, ইনভেস্টমেন্ট অবজেক্টিভ, ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি, অ্যাসেট অ্যালোকেশন, ফান্ড ম্যানেজার যে অ্যাসেট অ্যালোকেশন ব্যবহার করছে, যে ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি আছে, ইনভেস্টমেন্ট অবজেক্টিভ আছে, ইনভেস্টমেন্ট অ্যাপ্রোচ আছে, সব কিছু। যে কোনো রিস্ক সেখানে উঠতে পারে, ফান্ড ম্যানেজার আপনাকে সে সম্পর্কে স্পষ্টভাবে জানাবে। নন ডাইভার্সিফিকেশনের কারণে, অর্থাৎ ডাইভার্সিফিকেশন নেই বা কম আছে, সেখান থেকেও যে রিস্ক উঠতে পারে সেটাও জানাবে। স্টেটমেন্ট টু দ্য ইফেক্ট রিডাক্ট সিকিউরিটি ইনভেস্টমেন্ট আর সাবজেক্ট টু মার্কেট রিস্ক, এই স্টেটমেন্টটাও আপনার কাছে আসবে, মানে স্টেটমেন্টে মার্কেট রিস্ক আছে সেটা সেখানে লেখা থাকবে। কিন্তু গ্রুপ কোম্পানিগুলোর বিজনেস রিস্কের ডিটেইলস ডিসক্লোজার ডকুমেন্টে উল্লেখ করা বাধ্যতামূলক নয়। তাই কোনো পিএমএসএল গ্রুপ কোম্পানিতে যে বিজনেস রিস্ক আছে সেই অংশটা আপনার ডিসক্লোজার ডকুমেন্টে থাকবে না। তাই উত্তর হচ্ছে পিএমএসএল গ্রুপ কোম্পানির বিজনেস রিস্ক। এটা আমাদের খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে। এই প্রশ্নটা খুবই বারবার আসে, তাই আমাদের মনে রাখতে হবে ডিসক্লোজার ডকুমেন্টের কোন কোন অংশ আছে সেগুলো আমাদের জানা উচিত। প্রশ্ন নম্বর 14, জনাব করণ একজন বিনিয়োগকারী এবং তার প্রচুর পরিমাণে উদ্বৃত্ত আছে যা ব্যাংক অ্যাকাউন্টে সঞ্চয় করে। এই বিবৃতি থেকে আপনি কি বুঝতে পারেন এটি জনাব করণের আয়? এটি জনাব করণের ভবিষ্যতের ব্যয়? এটি জনাব করণের সঞ্চয় হতে পারে? এটি জনাব করণের একটি বিনিয়োগ? দেখো, এখানে শুধু একটাই লাইন বলা হয়েছে, তিনি একজন বিনিয়োগকারী এবং তার সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে ভালো পরিমাণ টাকা পড়ে আছে, মানে এটা সঞ্চয়। এখন সঞ্চয় কি? আমরা কখন সঞ্চয় করি? আমাদের আয় থেকে খরচ বাদ দিলে যা থাকে সেটাই আমাদের সঞ্চয় হয়। তাহলে উত্তর হচ্ছে এটা সম্ভবত মিস্টার করণের সঞ্চয়, ঠিক তো? এখানে এটাকে আয়ও বলা যাবে না, কারণ এটা বাড়তি টাকা হিসেবে পড়ে আছে। ঠিক আছে, আয় থেকে খরচ বাদ দিলে যা থাকে সেটাই আপনার সঞ্চয়। তাই এটা আয়ও নয়, ভবিষ্যতের খরচও নয়, প্রশ্নে এমন কিছু লেখা নেই। এটা সম্ভবত মিস্টার করণের সঞ্চয়। হ্যাঁ, এটাই সঠিক উত্তর এবং এটা মিস্টার করণের বিনিয়োগও হতে পারে। চতুর্থ অপশনটাও এখানে বাতিল হয়ে যায়, কারণ সেখানে বিনিয়োগ নিয়ে কোনো আলোচনা করা হয়নি। ঠিক আছে, তাই সঠিক উত্তর হচ্ছে এটা সম্ভবত মিস্টার করণের সঞ্চয়। প্রশ্ন নম্বর 15 এবং খুবই সহজ প্রশ্ন, একজন ব্যক্তিগত বিনিয়োগকারীর নেট ওয়ার্থ কিভাবে হিসাব করা হয়? নেট ওয়ার্থ আমরা কিভাবে হিসাব করি, অপশনগুলো দেখে নিন। ফাইন্যান্সিয়াল অ্যাসেটস মাইনাস ফাইন্যান্সিয়াল লাইবিলিটিস, ট্যানজিবল অ্যাসেটস মাইনাস ট্যানজিবল লাইবিলিটিস, সব অ্যাসেটস মাইনাস সব লাইবিলিটিস, অথবা সব অ্যাসেটস মাইনাস কারেন্ট লাইবিলিটিস। দেখো, এখানে আমাদের কনফিউজ হওয়া যাবে না যে ট্যানজিবল, ইনট্যানজিবল দেওয়া আছে, সেখানে ফাইন্যান্সিয়াল অ্যাসেটস আর ফাইন্যান্সিয়াল লাইবিলিটিস দেওয়া আছে। এসব নিয়ে তোমার নিজের মধ্যে কোনো কনফিউশন তৈরি করা যাবে না। সঠিক উত্তর হলো সব অ্যাসেটস থেকে সব লাইবিলিটিস বাদ দিলে সেটাই ঠিক উত্তর। তাই নেট ওয়ার্থ হিসাব করার জন্য তোমার যত অ্যাসেটস আছে সেগুলো হোক স্টক, বন্ড, মিউচুয়াল ফান্ড, সেভিংস অ্যাকাউন্টে ব্যালেন্স, সব কিছু থেকে লাইবিলিটিস বাদ দিতে হবে। তোমার যত লাইবিলিটিস আছে, যেমন গাড়ির ঋণ, ক্রেডিট ঋণ, হোম লোন, এইসবের পার্থক্যই তোমার নেট ওয়ার্থ। ঠিক আছে, এতে একদমই কোনো কনফিউশন লাগবে না। সব অ্যাসেটস থেকে সব লাইবিলিটিস বাদ দিলে সেটাই সঠিক উত্তর।
প্রশ্ন নম্বর 16, নির্দিষ্ট পরিমাণ অর্থ যা নিয়মিত ব্যবধানে পরিশোধ করা হয় বন্ডের মেয়াদ পূর্তির আগ পর্যন্ত, প্রিন্সিপাল, কুপন, ইন্টারেস্ট এবং কিস্তি, এগুলো কি? নির্দিষ্ট পরিমাণ অর্থ যা নিয়মিত ব্যবধানে বন্ডের মেয়াদ পূর্তির আগ পর্যন্ত পাওয়া যায় সেটাকে কি বলা হয়? তাই একদম সহজ প্রশ্ন এটা। এটাকে কুপন বলা হয়। কুপন হলো সেই হার যা আমরা নিয়মিত বিরতিতে বন্ডের মেয়াদ পূর্তি পর্যন্ত স্থির করে থাকি এবং এই কুপনটি মেয়াদ পূর্তি পর্যন্ত একই থাকে। কুপনের হার পরিবর্তন হয় না। এটা আমাদের নির্দিষ্টভাবে পাওয়া যায়। তাহলে সঠিক উত্তর হচ্ছে কুপন। প্রশ্ন নম্বর 17, কে পিএনএস ফার্মে কমপ্লায়েন্স অফিসার নিয়োগ করে? পোর্টফোলিও ম্যানেজার, সেবি, নাকি দুজনেই পরামর্শ করে? তাহলে সেবি নিয়ম অনুযায়ী যদি বলি, তাহলে প্রতিটি পোর্টফোলিও ম্যানেজারকে একটি কমপ্লায়েন্স অফিসার নিয়োগ করতে হবে। তাহলে উত্তর হচ্ছে পোর্টফোলিও ম্যানেজার। যেমনটা স্পষ্টভাবে বইতেও উল্লেখ আছে এবং সেবি নিয়ম অনুযায়ীও পোর্টফোলিও ম্যানেজারই কমপ্লায়েন্স অফিসার নিয়োগ করবে এবং সেই কমপ্লায়েন্স অফিসার অবিলম্বে এবং স্বাধীনভাবে সেবিকে এবং পর্যবেক্ষিত কোনো অনুমোদিত কার্যকলাপের রিপোর্ট করবে। তাই যদি কোনো অনুমোদিত কার্যকলাপ হয় তাহলে সেই কমপ্লায়েন্স অফিসার সরাসরি সেবিকে রিপোর্ট করে। প্রশ্ন নম্বর 18, এটি পিএমএসে বিনিয়োগ করার সময় বিনিয়োগকারীর জন্য একটি আইনগত খরচ। আইনগত খরচের কথা বললে এখানে রেজিস্ট্রেশন ফি, অডিটর ফি, ব্রোকারেজ চার্জেস বা নোটারি ফি অন্তর্ভুক্ত। দেখো, আমি তোমাকে এর ব্যাখ্যা দিচ্ছি। যে স্ট্যাচুটরি চার্জেস হয় তার মানে হচ্ছে সেই চার্জ যেগুলো রাজ্য এবং কেন্দ্রীয় সরকার দ্বারা আরোপিত হয়। যেমন ধরো নোটারি ফি, যা তোমার সরকারকে বা স্থানীয় কোর্টে বা রেজিস্ট্রারকে দিতে হয়। তোমাকে যদি কোনো ডিড ডকুমেন্ট নোটারাইজ করাতে হয় তাহলে যে ফি দিতে হয় সেটা রাজ্য সরকার বা স্থানীয় কোর্টে যায়। তাই উত্তর হচ্ছে নোটারি চার্জই হচ্ছে সেই স্ট্যাচুটরি খরচ যা একজন বিনিয়োগকারীকে পিএমএসে যুক্ত হওয়ার সময় দিতে হয়। তাহলে এখানে আমাদের শুধু মনে রাখতে হবে, এতে কোনো কঠিন বা জটিল কিছু নেই। শুধু আপনাকে এটা মনে রাখতে হবে যে স্ট্যাচুটরি খরচটা আপনার সরকারের কাছেই যায়। প্রশ্ন নম্বর 19, পোর্টফোলিও ম্যানেজার বাছাই করার সময়, ডিউ ডিলিজেন্স করার সময় একজন বিনিয়োগকারীকে কোন ফাঁদে না পড়ে সতর্ক থাকতে হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি পোর্টফোলিও ম্যানেজার ধারাবাহিকভাবে বেঞ্চমার্ককে হারিয়ে দেয় তাহলে কি এটা বিনিয়োগ কৌশলের যথেষ্ট সূচক? পোর্টফোলিও ম্যানেজারের ভবিষ্যৎ পারফরম্যান্সের সবচেয়ে ভালো সূচক কি তার অতীত পারফরম্যান্স? উপরের দুটি নাকি কোনোটিই নয়? তাহলে এখন প্রশ্নটা মনোযোগ দিয়ে বোঝো। যখন আমরা কোনো পোর্টফোলিও ম্যানেজার বাছাই করার সময় ডিউ ডিলিজেন্স করি, একজন বিনিয়োগকারী সতর্ক থাকা উচিত এবং এই ফাঁদগুলোর মধ্যে কোনো একটিতেও পড়া উচিত নয়। তাই এই যে দুটি লাইন আমি তোমাকে বলেছি, এই লাইনগুলোর ফাঁদে তোমার পড়া উচিত নয়। এই ফাঁদগুলোর মধ্যে তোমার পড়া উচিত নয়। তাহলে কি এই দুইটি লাইন ঠিক আছে, নাকি এই দুইটির মধ্যে একটিও ঠিক নয়? চল দেখি। তাহলে সঠিক উত্তর হলো উপরের দুটোই। এই দুইটি লাইনই ভুল। এই দুইটি লাইনের ফাঁদে তোমার পড়া উচিত নয়। আবার বুঝে নিই, প্রথমটি কি বলছে? যদি কোনো পোর্টফোলিও ম্যানেজার ধারাবাহিকভাবে বেঞ্চমার্ককে হারিয়ে দেয় তাহলে এটা কি ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজির যথাযথ সূচক? এটা একদমই ঠিক নয় এবং হতে পারে যে আগে পোর্টফোলিও ম্যানেজার ধারাবাহিকভাবে বেঞ্চমার্ককে হারাচ্ছিল। হতে পারে ভবিষ্যতে আর বেঞ্চমার্ককে হারাতে পারবে না, সেখানেই ঝুঁকি রয়েছে। কিন্তু এটা কোনোভাবেই পিএমএস সার্ভিস বাছাই করার মানদণ্ড হওয়া উচিত নয়, ঠিক তো? তাই আমাদের দেখতে হবে অতীতে কেমন রিটার্ন দিয়েছে, বেঞ্চমার্ককে হারিয়েছে কিনা। এই বিষয়গুলোর ওপর আমাদের একদমই ফোকাস করা উচিত নয়। দ্বিতীয় লাইনটি বলে সেরা সূচক হলো পোর্টফোলিও ম্যানেজারের ভবিষ্যৎ পারফরম্যান্সের জন্য অতীতের পারফরম্যান্স, অর্থাৎ যেমন অতীতে পারফরম্যান্স হয়েছে তেমনই ভবিষ্যতেও হবে। আবারও বলছি, এটা কোনোভাবেই গ্যারান্টি নয়। তাই একজন বিনিয়োগকারীর এটা বুঝতে হবে যে বিনিয়োগের কৌশল কি, বিনিয়োগের ধরন কি, কিভাবে বিনিয়োগের রিটার্ন তৈরি হচ্ছে। এইসবের ভিত্তিতেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে বিনিয়োগের কৌশল, বিনিয়োগের ধরন এবং সম্পদ বন্টনের বিষয়ে। শুধু এই দেখে নয় যে বেঞ্চমার্ককে হারাতে পারছে কিনা। অতীতে যে পারফরম্যান্স হয়েছে শুধুমাত্র তার ভিত্তিতে ভবিষ্যতের পারফরম্যান্স অনুমান করার চেষ্টা করা উচিত নয়। তাই এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে সঠিক উত্তর হলো উপরের দুটোই। প্রশ্ন নম্বর 20, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি পোর্টফোলিও ম্যানেজার সার্ভিস প্রোভাইডারের বৈধ শ্রেণীবিভাগ নয়? কমোডিটি পিএমএস, ফরেক্স পিএমএস, ইকুইটি পিএমএস এবং ফিক্সড ইনকাম পিএমএস। তাই সঠিক উত্তর হলো ফরেক্স পিএমএস। ফরেক্স পিএমএস নামে কোনো জিনিস নেই। ফরেক্স পিএমএস বলে কিছু নেই। 5 ধরনের পিএমএস থাকে। আমি আপনাকে বলছি কোনগুলো আছে: ইকুইটি ভিত্তিক পিএমএস, ফিক্সড ইনকাম ভিত্তিক পিএমএস, কমোডিটি ভিত্তিক পিএমএস, মিউচুয়াল ফান্ড পিএমএস এবং মাল্টি অ্যাসেট ভিত্তিক পিএমএস। প্রশ্ন নম্বর 21, মিস সীমা একজন যোগ্য ফান্ড ম্যানেজার এবং তার একটি বিদেশি ফান্ডের সঙ্গে বিনিয়োগযোগ্য ফান্ড কোথায় রাখা হবে তা নিয়ে মতবিরোধ হয়েছে।
বিদেশি ফান্ডের মতে তারা তাদের ফান্ড ভারতীয় নির্ধারিত বাণিজ্যিক ব্যাংকে রাখতে পারবে না। আপনি কি তাদের গাইড করতে পারেন? চলুন অপশনগুলো দেখি। বিদেশি ফান্ড অনুমতি নিয়ে সেবি থেকে ভারতীয় নির্ধারিত বাণিজ্যিক ব্যাংকে তাদের ফান্ড রাখতে পারে। বিদেশি ফান্ড ভারতীয় নির্ধারিত বাণিজ্যিক ব্যাংকে তাদের ফান্ড রাখতে পারে না। বিদেশি ফান্ড বাণিজ্যিক ব্যাংকে তাদের ফান্ড রাখতে পারে, তবে তাদের ভারতের সঙ্গে একটি ব্যবসায়িক সংযোগ আছে বলে গণ্য করা হবে, এবং বিদেশি ফান্ড ভারতীয় নির্ধারিত বাণিজ্যিক ব্যাংকে তাদের ফান্ড রাখতে পারে যদি তারা ভারতীয় বাজারে বিনিয়োগ করতে না চায়। তাই সঠিক উত্তর হলো বিদেশি ফান্ড তাদের ফান্ড ভারতীয় বাণিজ্যিক ব্যাংকে রাখতে পারে যদি তারা ভারতীয় বাজারে বিনিয়োগ করতে না চায়। ঠিক তো? তাই একদম সহজভাবে এর ব্যাখ্যা হলো, সেবার পোর্টফোলিও ম্যানেজার রেগুলেশন অনুযায়ী যোগ্য ফান্ড ম্যানেজারদের বাধ্যবাধকতা ও দায়িত্ব আমাদের পড়তে হবে। একজন যোগ্য ফান্ড ম্যানেজারকে অবশ্যই যোগ্য বিনিয়োগ ফান্ডগুলি নির্ধারিত বাণিজ্যিক ব্যাংকে রাখতে হবে। তাই এটা একটা বাধ্যতামূলক নিয়ম যেটা আপনাকে মানতেই হবে। তবে এই সাব রেগুলেশনের সাথে কমপ্লায়েন্সের প্রয়োজনীয়তা তখনই আসবে না যদি যোগ্য বিনিয়োগ ফান্ডগুলি ভারতীয় সিকিউরিটিজে বিনিয়োগ করার কোনো ইচ্ছা না রাখে। তাহলে যদি তারা ভারতীয় বাজারে বিনিয়োগ করতে না চায়, তাহলে ওভারসিজ ফান্ড তাদের অর্থ ভারতীয় কমার্শিয়াল ব্যাংকগুলোতে রাখতে পারবে। তাই এটা আমাদের মনে রাখতে হবে একভাবে। এটা যোগ্য ফান্ড ম্যানেজারদের দায়িত্ব ও কর্তব্য সংক্রান্ত অধ্যায়ের অংশ। এতে আমাদের কোনো ফর্মুলা লাগানোর দরকার নেই। আপনি যেমন পড়েন ঠিক তেমনই মনে থাকবে। তাই এই অধ্যায়টা আমাদের খুব ভালোভাবে পড়তে হবে। যোগ্য ফান্ড ম্যানেজারদের দায়িত্ব ও কর্তব্য। প্রশ্ন নম্বর 22, সেবি ইন্টারমিডিয়েটস রেগুলেশনস 2008 অধ্যায় 5 অনুযায়ী কোনো ডিফল্টের ক্ষেত্রে পোর্টফোলিও ম্যানেজারকে নতুন কোনো দায়িত্ব নেওয়া থেকে যে সময়ের জন্য বিরত রাখা হবে সেই ন্যূনতম সময়কাল কত? 2 বছর, 5 বছর, 7.5 বছর নাকি অনির্দিষ্ট? তাহলে সেবি রেগুলেশনস অ্যাক্টের অধ্যায় 5 অনুযায়ী এবং ডিফল্টের ক্ষেত্রে নেওয়া পদক্ষেপ সম্পর্কে বলছি। যদি কেউ ডিফল্ট করে, তাহলে পোর্টফোলিও ম্যানেজার কবে নতুন দায়িত্ব বা চুক্তি নিতে পারবে সেটা নির্দিষ্টভাবে বলা নেই। সাসপেনশনের সময়কাল সেবির আদেশেই উল্লেখ থাকবে। ঠিক তো? তাই এটা অনির্দিষ্ট। সেবি যখনই জানাবে, উল্লেখ করবে কবে এবং কতদিন সেই প্রবেশন চলবে সেটা সেবিই জানাবে, কিন্তু সেটাও অনির্দিষ্ট। প্রশ্ন নম্বর 23, একটি পোর্টফোলিও ঝুঁকি ও রিটার্ন কিসের উপর নির্ভর করে? এর উত্তর হলো এটি পোর্টফোলিওতে থাকা প্রতিটি সিকিউরিটির জোড়া রিটার্নের কোভেরিয়েন্সের উপর নির্ভর করে। বি, এটি প্রতিটি উপাদান সিকিউরিটিতে বিনিয়োগের অনুপাতের উপর নির্ভর করে। শুধুমাত্র এ, শুধুমাত্র বি, উভয় এ এবং বি, এবং না এ না বি? তাহলে দেখুন এখানে প্রশ্নটি কি বলছে। পোর্টফোলিওর ঝুঁকি ও রিটার্ন কোন জিনিসের উপর নির্ভর করে? এটি পোর্টফোলিওতে প্রতিটি জোড়া সিকিউরিটি রিটার্নের সহপ্রকরণের উপর নির্ভর করে। ঠিক তাই এটি তাদের কোভেরিয়েন্সের উপর নির্ভর করে। কোভেরিয়েন্স কি? এটি একটি পরিসংখ্যানগত মাপ যা দেখায় একটি বিনিয়োগ অন্যটির তুলনায় কিভাবে নড়াচড়া করে। ঠিক তাই যখন আমরা এই বিষয়টি নিয়ে কথা বলি, অর্থাৎ কোরেলেশন, তখন এটি আসলে দুইটি সিকিউরিটির মধ্যে কোরেলেশন কি সেটাই বোঝায়। যদি পজিটিভ কোরেলেশন হয় তার মানে তারা পজিটিভভাবে একসাথে নড়াচড়া করছে, অর্থাৎ দুটোই একইভাবে মুভ করছে। নেগেটিভ কোরেলেশন মানে হচ্ছে তারা নেগেটিভভাবে কোরেলেটেড, অর্থাৎ একটার দাম নিচে যাচ্ছে আরেকটার দাম উপরে যাচ্ছে। বি স্টেটমেন্ট আমাদের কি বলছে? এটি নির্ভর করে প্রতিটি কনস্টিটিউয়েন্ট সিকিউরিটিতে ইনভেস্টমেন্টের অনুপাতের উপর। মানে কোনো সিকিউরিটিতে ইনভেস্টমেন্টের অনুপাতটা ঠিক কি? তাহলে এখন পোর্টফোলিওর রিস্ক এবং রিটার্ন দেখতে হলে আমাদের দুটো দিকই দেখা খুব জরুরি। অর্থাৎ এ এবং বি দুইটি স্টেটমেন্টই আমাদের দেখা খুব জরুরি। তাই সঠিক উত্তর হলো দুটোই, অর্থাৎ বোথ এন্ড বি। প্রশ্ন নম্বর 24, পোর্টফোলিও ম্যানেজার ডিফল্ট করলে সেই ক্ষেত্রে সেবি কি ধরনের পদক্ষেপ নিতে পারে? তাহলে আবার একটা ডিফল্ট সংক্রান্ত প্রশ্ন চলে এসেছে আমাদের সামনে। প্রথমত, এটি পোর্টফোলিও ম্যানেজারকে নতুন কোনো স্কিম চালু করতে নিষেধ করতে পারে, অর্থাৎ নতুন স্কিম চালু করা থেকে তাকে বাধা দেবে। দ্বিতীয়ত, এটি পোর্টফোলিও ম্যানেজারকে সতর্ক বার্তা দিতে পারে, অর্থাৎ ওয়ার্নিং দিতে পারে। এটি পোর্টফোলিও ম্যানেজারের রেজিস্ট্রেশনের সার্টিফিকেট স্থগিত করতে পারে। তাহলে এখানে কোন স্টেটমেন্টটি সঠিক সেটাই আমাদের দেখাতে হবে। এখানে আমাদের বলতে হবে তাহলে উভয় এ এবং বি, উভয় বি এবং সি, উভয় এ এবং সি, অথবা ডি, অর্থাৎ এ, বি এবং সি কোনটি সঠিক? তাই সঠিক উত্তর হচ্ছে সবগুলো, অর্থাৎ এ, বি এবং সি। সেবি এই তিনটি ক্ষেত্রেই পদক্ষেপ নিতে পারে। এটি ফান্ড ম্যানেজারকে নতুন স্কিম লঞ্চ করতে নিষেধও করতে পারে, অর্থাৎ নতুন স্কিম চালু করতে বাধা দিতে পারে। সেবি পোর্টফোলিও ম্যানেজারকে সতর্ক বার্তাও দিতে পারে এবং পোর্টফোলিও ম্যানেজারের রেজিস্ট্রেশনের সার্টিফিকেটও স্থগিত করতে পারে।
প্রশ্ন নম্বর 25, ক্লায়েন্টের ক্ষতি হয়েছে যা পিএমএস এর অধীনে থাকা সম্পদের মূল্যের থেকেও বেশি। এমন পরিস্থিতিতে ক্লায়েন্ট কিভাবে সুরক্ষিত থাকেন? তাহলে একজন ক্লায়েন্টের ক্ষতি হয়েছে যা পিএমএস এর অধীনে থাকা সম্পদের মূল্যের থেকেও বেশি। এখন এই ক্ষেত্রে ক্লায়েন্ট কিভাবে সুরক্ষিত থাকেন সেটা দেখি, অপশনগুলো দেখি। নন ডিসক্রিশনারি পোর্টফোলিও ম্যানেজারের ক্ষেত্রে ক্লায়েন্ট সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকবেন। বি, যদি চুক্তিতে সীমিত দায়বদ্ধতার ধারা থাকে তাহলে ডিসক্রিশনারি পোর্টফোলিও ম্যানেজারের ক্ষেত্রেও ক্লায়েন্ট সুরক্ষিত থাকেন। সি অপশন হলো উপরের দুটোই সঠিক এবং ডি উপরের কোনোটিই সঠিক নয়। তাই সঠিক উত্তর হলো যদি চুক্তিতে সীমিত দায়বদ্ধতার ধারা থাকে তাহলে ডিসক্রিশনারি পোর্টফোলিও ম্যানেজারের ক্ষেত্রেও ক্লায়েন্ট সুরক্ষিত থাকেন। ঠিক তাই সরাসরি চুক্তিতে লেখা থাকে পোর্টফোলিও ম্যানেজার এবং ক্লায়েন্টের মধ্যে চুক্তিতে বিভিন্ন ধারা অন্তর্ভুক্ত থাকে। যখন ক্লায়েন্ট এবং পোর্টফোলিও ম্যানেজারের মধ্যে একটি চুক্তি হয় তখন সেখানে কিছু ধারা লেখা হয় এবং এই ডিসক্রিশনারি পোর্টফোলিও ম্যানেজারে একটি শর্ত থাকে, ক্লায়েন্টের দায়বদ্ধতা কখনোই তার পোর্টফোলিও ম্যানেজারের কাছে করা বিনিয়োগের পরিমাণের বেশি হবে না। তাহলে ডিসক্রিশনারি পোর্টফোলিও ম্যানেজমেন্টে এই ধারা থাকে যে ক্লায়েন্টের দায়বদ্ধতা কখনোই তার পোর্টফোলিও ম্যানেজারের কাছে করা বিনিয়োগের পরিমাণের বেশি হবে না। তাই উত্তর হবে বি, যদি চুক্তিতে লিমিটেড লায়াবিলিটি ক্লজ থাকে তাহলে ডিসক্রিশনারি পোর্টফোলিও ম্যানেজারের ক্ষেত্রে ক্লায়েন্ট সুরক্ষিত থাকেন। 26 নম্বর, পোর্টফোলিও ম্যানেজার কবে একজন কাস্টোডিয়ান নিয়োগ করবেন? যখন এটি বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীদের ফান্ড ম্যানেজমেন্ট পরিষেবা দিচ্ছে, যখন এটি দেশীয় বিনিয়োগকারীদের অ্যাডভাইজারি পরিষেবা দিচ্ছে এবং যখন এটি বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীদের অ্যাডভাইজারি পরিষেবা দিচ্ছে। তাহলে সঠিক উত্তর হলো যখন এটি বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীদের ফান্ড ম্যানেজমেন্ট পরিষেবা দিচ্ছে। তাহলে যখন কোনো পোর্টফোলিও ম্যানেজারকে শুধু অ্যাডভাইজারি পরিষেবা দিতে হয় তখন তার একজন কাস্টোডিয়ান নিয়োগ করার দরকার হয় না। ঠিক আছে, তাহলে যখন এটি দেশীয় এবং বিদেশি ক্লায়েন্টের ফান্ড ম্যানেজমেন্ট পরিষেবা দিচ্ছে তখন তাকে অবশ্যই একজন কাস্টোডিয়ান নিয়োগ করতে হবে। এই কারণেই উত্তর হলো যখন এটি ফান্ড ম্যানেজমেন্ট পরিষেবা দিচ্ছে। যেখানে শুধুমাত্র অ্যাডভাইজারি পরিষেবা দেওয়া হবে সেখানে কাস্টোডিয়ান নিয়োগ করা বাধ্যতামূলক নয়। প্রশ্ন নম্বর 27, অ্যাসেট অ্যালোকেশন সিদ্ধান্ত ব্যাখ্যা করে ব্যাপকভাবে বৈচিত্র্যময় পোর্টফোলিওর ভেরিয়েবিলিটির একটি উল্লেখযোগ্য শতাংশ একক ফান্ড রিটার্নের বৈচিত্র্যের একটি বড় শতাংশ উপরের দুটোই বা উপরের কোনোটিই নয়। তাই সঠিক উত্তর হলো উপরের দুটোই। অ্যাসেট অ্যালোকেশন সিদ্ধান্ত আমাদের ব্যাখ্যা করে ব্যাপকভাবে বৈচিত্র্যময় পোর্টফোলিওর ভেরিয়েবিলিটির একটি উল্লেখযোগ্য শতাংশ এবং একক ফান্ড রিটার্নের বৈচিত্র্যের একটি বড় শতাংশ। তাই ব্যাখ্যাটাও আপনার সামনে রয়েছে। এবোটসন, রজার এবং পল ডি কাল্পনের গবেষণা অনুযায়ী পোর্টফোলিও ইনভেস্টমেন্ট পলিসি আপনার রিটার্ন ভেরিয়েবিলিটিতে একটি গুরুত্বপূর্ণ অবদান রাখে। ঠিক আছে, তাহলে সব পোর্টফোলিও জুড়ে আমরা দেখি যে অ্যাসেট অ্যালোকেশনের সিদ্ধান্ত বড়ে প্রায় 40% ফান্ডের রিটার্নের ভেরিয়েশনের ব্যাখ্যা করে এবং একক ফান্ডের ক্ষেত্রে অ্যাসেট অ্যালোকেশন সময়ের সাথে সাথে রিটার্নের ভেরিয়েশনের 90% পর্যন্ত ব্যাখ্যা করে। তাহলে এটা একটা সাধারণ নিয়ম, এটা আপনাকে মনে রাখতে হবে, এতে বিশেষ কিছু নেই। তাই উত্তর হচ্ছে উপরের দুটোই। প্রশ্ন নম্বর 28, কোন ধরনের ইকুইটি ইনভেস্টরকে অ্যাকুমুলেশন ফেজে অফার করা যেতে পারে? যে অ্যাকুমুলেশন ফেজ, সেখানে আমাদের কোন ধরনের সিকিউরিটিতে বেশি ইনভেস্ট করা উচিত? জিরো বিটা ইকুইটি, লো বিটা ইকুইটি, হাই বিটা ইকুইটি এবং বিটা 1 সহ ইকুইটি। তাই সঠিক উত্তর হচ্ছে হাই বিটা ইকুইটি। ঠিক আছে, তাহলে অ্যাকুমুলেশন ফেজে যখন আমাদের বেশি রিটার্নের প্রত্যাশা থাকে, বেশি রিটার্ন আনার চেষ্টা করি, তখন আমরা হাই বিটা স্টকসে টাকা ইনভেস্ট করি। হাই বিটা স্টকস মানে হচ্ছে যেগুলো মার্কেটের তুলনায় বেশি ভোলাটাইল হয় এবং আমাদের বেশি রিটার্ন দেয়। তাই হাই বিটা স্টকস। অ্যাকুমুলেশন ফেজে হাই বিটা স্টকসই প্রেফার করা উচিত। প্রশ্ন নম্বর 29, কোম্পানিটি কি ধরনের স্ট্র্যাটেজি অনুসরণ করছে যখনই সে নিজেকে ইন্ডাস্ট্রিতে ইউনিক হিসেবে পজিশন করছে? ঠিক তাই, কালো রাজহাঁস, পার্থক্য, নীল মহাসাগর এবং ব্যয়বহুল নেতৃত্ব। তাহলে উত্তর হচ্ছে ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, মাইকেল পোর্টার কোম্পানিগুলোর জন্য দুটি প্রধান প্রতিযোগিতামূলক কৌশল প্রস্তাব করেছেন। তাহলে যখন আপনি বইটি পড়বেন সেখানে স্পষ্টভাবে লেখা আছে যে মাইকেল পোর্টারের লিডারশিপ স্ট্র্যাটেজি এবং কস্ট লিডারশিপ ও ডিফারেন্সিয়েশনের এই দুটি প্রধান কৌশল কোম্পানি গ্রহণ করতে পারে। কস্ট লিডারশিপে কি হয়? এই কৌশলের অধীনে কোম্পানি কিভাবে কাজ করে কম খরচে উৎপাদনকারী হিসেবে। যে জিনিসই আপনার কোম্পানি উৎপাদন করছে সেটি খুবই কম খরচে উৎপাদন করার চেষ্টা করে এবং একভাবে সে ইন্ডাস্ট্রিতে লিডার হয়ে ওঠে। তাই কস্ট অ্যাডভান্টেজ ইন্ডাস্ট্রি থেকে ইন্ডাস্ট্রিতে ভিন্ন হতে পারে। ডিফারেন্সিয়েশন স্ট্র্যাটেজিতে কি হয়? এই কৌশলের অধীনে কোম্পানি কিভাবে কাজ করে? কোম্পানি নিজেকে ইন্ডাস্ট্রিতে ইউনিক হিসেবে পজিশন করে, মানে তার যে কোনো প্রোডাক্ট ইউনিক হয়।
আপনি ডিফারেন্সিয়েশন করতে পারেন এবং এটি ইন্ডাস্ট্রি থেকে ইন্ডাস্ট্রিতে ভিন্ন হয়। আর যে কোনো ইন্ডাস্ট্রিতে যদি আপনার প্রোডাক্ট আলাদা হয়, কিছু বিশেষ থাকে, কিছু উন্নতি করা হয়, তখন সেটাকেই ডিফারেন্সিয়েশন স্ট্র্যাটেজি বলা হয়। তাই যখন আপনি নিজেকে ইন্ডাস্ট্রিতে ইউনিক বলে তুলে ধরেন, তখন এটাকেই ডিফারেন্সিয়েশন বলা হয়। প্রশ্ন নম্বর 30 ড্যাশ একটি ট্র্যাডিশনাল বন্ডের মতো নয়। জিরো কুপন বন্ড, কনভার্টিবল বন্ড, কর্পোরেট বন্ড এবং গভর্নমেন্ট বন্ড। তাহলে হ্যাঁ, একটি কনভার্টিবল বন্ডই সঠিক উত্তর। কনভার্টিবল বন্ড সাধারণ সুদ প্রদানকারী বন্ডের মতো নয়, ঠিক তো? এটা কেন? কারণ কনভার্টিবল বন্ড হলো একটি প্লেন ভ্যানিলা বন্ড এবং এমবেডেড ইকুইটি কল অপশনের সংমিশ্রণ, ঠিক তো? তাহলে একভাবে এটা বন্ড হোল্ডারকে সেই অধিকার দেয় যে কোনো সময় আপনি আপনার বন্ডকে বা নির্দিষ্ট সংখ্যক কোম্পানির কমন শেয়ারে রূপান্তর করতে পারেন। তাই কনভার্টিবল বন্ডকে ট্র্যাডিশনাল বন্ড বলা ঠিক নয়। 31তম, যেখানে ভ্যালুয়েশন মেট্রিক উপযুক্ত হয় এমন কোম্পানির মূল্যায়নের জন্য, সেই ইন্ডাস্ট্রির জন্য যেটা উচ্চ ভলিউম আর কম মার্জিন মডেলে চলে, ঠিক আছে? তাহলে অপশনগুলো দেখি। প্রাইস টু আর্নিংস রেশিও, প্রাইস টু বুক ভ্যালু রেশিও, প্রাইস টু সেলস রেশিও অথবা প্রাইস টু কারেন্ট অ্যাসেট রেশিও। তাহলে সঠিক উত্তর হলো প্রাইস টু সেলস রেশিও। আর প্রাইস টু সেলস রেশিও কিভাবে হিসাব করা হয়? কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন নিয়ে সেটাকে কোম্পানির মোট সেলস দিয়ে ভাগ করে দেওয়া হয়, ঠিক আছে? এর ব্যাখ্যা হলো, যখন কোনো কোম্পানি লাভ করছে না এবং কোম্পানিটি উচ্চ ভলিউমে এবং কম মার্জিনের ব্যবসায় আছে, তখন আর্নিং বেসড রেশিওর পরিবর্তে। তাহলে বিনিয়োগকারীরা কি করেন? বিনিয়োগকারীরা তখন কোম্পানির প্রাইস টু সেলস রেশিও দেখেন, যাতে তারা নির্ধারণ করতে পারেন স্টকটি আন্ডার ভ্যালুয়েড না ওভার ভ্যালুয়েড। প্রশ্ন নম্বর 32 ডিসক্রিশনারি পিএমএস এ ক্লায়েন্ট নিজের কোন শর্ত বা বিধিনিষেধ আরোপ করতে পারেন না? কোন ধরনের সিকিউরিটিজে বিনিয়োগ করা যাবে? মার্কেট টাইমিং অর্থাৎ কখন সিকিউরিটিজ কেনাবেচা হবে? বিনিয়োগের পদ্ধতি, কোন ইন্ডাস্ট্রি বা সেক্টরে বিনিয়োগ করা যাবে না? তাহলে ডিসক্রিশনারি পিএমএস এ ক্লায়েন্ট কোনো বিষয়টি আরোপ করতে পারেন না। সঠিক উত্তর হলো মার্কেট টাইমিং ফর বাইং অ্যান্ড সেলিং দ্য সিকিউরিটিজ। ঠিক আছে, ডিসক্রিশনারি পোর্টফোলিওতে ফান্ড ম্যানেজার বা আপনার জন্য নিযুক্ত ব্যক্তি স্বাধীনভাবে ফান্ডগুলো ম্যানেজ করেন চুক্তি অনুযায়ী। এটি বিদ্যমান ইনভেস্টমেন্ট অ্যাপ্রোচ এবং পোর্টফোলিও ম্যানেজার যে স্ট্র্যাটেজি অফার করছেন তার উপর ভিত্তি করে হতে পারে এবং ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী কাস্টমাইজও করা যেতে পারে। এটা তো একদম সহজ ব্যাখ্যা এখানে লেখা আছে, কিন্তু ক্লায়েন্ট নির্দিষ্টভাবে বলতে পারে না কখন মার্কেট টাইমিং হবে, কখন কিনতে হবে, কখন বিক্রি করতে হবে। ঠিক আছে, ক্লায়েন্টের চাহিদা যেমন ইনভেস্টমেন্ট অ্যাপ্রোচ, কোন সেক্টর বা ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করা হবে আর কোথায় ইনভেস্ট করা হবে না, এই সব বিষয় ক্লায়েন্টের পক্ষ থেকে ডিসক্রিশনারি পিএমএস এ অন্তর্ভুক্ত করা যেতে পারে। মানে ক্লায়েন্ট আপনাকে ইনভেস্টমেন্ট অ্যাপ্রোচও বলে দিতে পারে, কোন সেক্টর বা নির্দিষ্ট ইন্ডাস্ট্রি ইনক্লুড করতে হবে সেটাও আমরা অন্তর্ভুক্ত করতে পারি, কিন্তু ক্লায়েন্ট এটা নির্দিষ্ট করে দিতে পারে না। মনে রাখবেন, মার্কেট টাইমিং অনুযায়ী কখন সিকিউরিটিজ কিনতে বা বিক্রি করতে হবে সেই সিদ্ধান্ত ফান্ড ম্যানেজারের হাতে থাকে। আমি এখানে ডিসক্রিশনারি পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিসের কথা বলছি। প্রশ্ন নম্বর 33 সঠিক বক্তব্য চিহ্নিত করুন। পারফরম্যান্স অ্যাট্রিবিউশন অ্যানালিসিসই হলো সঠিক উপায় যার মাধ্যমে নির্ধারণ করা যায় কতটা পারফরম্যান্স ফি পোর্টফোলিও ম্যানেজার চার্জ করতে পারেন। পারফরম্যান্স অ্যাট্রিবিউশন অ্যানালিসিস নির্ধারণ করে পোর্টফোলিওটি বেঞ্চমার্ককে অতিক্রম করেছে কিনা এবং এটি বেঞ্চমার্ককে অতিক্রম করেনি কিনা ঝুঁকি রিটার্ন ম্যাট্রিক্সের দিক থেকে উপরের দুটি এবং উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর হলো পোর্টফোলিও অ্যাট্রিবিউশন অ্যানালিসিস নির্ধারণ করে পোর্টফোলিওটি বেঞ্চমার্ককে অতিক্রম করেছে কিনা এবং বেঞ্চমার্ককে অতিক্রম করেনি কিনা ঝুঁকি রিটার্ন ম্যাট্রিক্সের দিক থেকে। তাই উত্তরটি হলো বি। কিভাবে পারফরম্যান্স অ্যাট্রিবিউশন অ্যানালিসিস আমাদের জানায় যে একটি পোর্টফোলিও বেঞ্চমার্ককে অতিক্রম করেছে কিনা বা করেনি, যখন আমরা সেটিকে কিছু ঝুঁকি রিটার্ন ম্যাট্রিক্সে দেখি। প্রশ্ন নম্বর 34 একজন বিনিয়োগকারী 50 লাখ টাকা ফান্ড ম্যানেজারের কাছে জমা দিয়েছিলেন, যার মধ্যে শুধুমাত্র 35 লাখ টাকা বিনিয়োগ করা হয়েছিল এবং আয় হয়েছিল 3,40,000 টাকা। তাহলে বিনিয়োগকারী কার্যকরভাবে কত শতাংশ রিটার্ন পেয়েছেন? তাহলে বিনিয়োগকারী 50 লাখ টাকা দিয়েছিলেন, তাই হিসাবও 50 লাখ টাকার ওপরই হবে। তাহলে 3,40,000কে 50 লাখ দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে হয় 6.8%। অর্থাৎ আমার এখানে 6.8% লাভ হয়েছে, ঠিক তো? এখানে যেন কনফিউশন না হয়, আপনাকে 3,40,000কে 35 লাখ দিয়ে ভাগ করতে হবে না। ঠিক আছে, মোট যত টাকা ডিপোজিট করা হয়েছিল সেই 50 লাখের ওপরেই আমরা রিটার্ন হিসাব করব এবং 6.8%ই সঠিক উত্তর। প্রশ্ন নম্বর 35 কারেন্সি রিস্ক সম্পর্কিত ভুল বিবৃতি চিহ্নিত করুন।
কারেন্সি রিস্ক বিদেশি বিনিয়োগে প্রাপ্ত রিটার্ন বাড়াতে পারে। কারেন্সি রিস্ক বিদেশি বিনিয়োগে প্রাপ্ত রিটার্ন কমাতেও পারে। কারেন্সি রিস্ক বিদেশি বিনিয়োগ থেকে উৎপন্ন রিটার্ন দ্বারা কভার হয়। কারেন্সি রিস্কের উদ্ভব হয় এক্সচেঞ্জ রেটের অনিশ্চয়তার কারণে। আমাদের ভুল বিবৃতি চিহ্নিত করতে হবে, তাই ভুল বিবৃতিটি হলো কারেন্সি রিস্ক বিদেশি বিনিয়োগ থেকে উৎপন্ন রিটার্ন দ্বারা কভার হয়। এটাই ভুল বিবৃতি, ঠিক আছে, কারণ কারেন্সি রিস্ক বিদেশি বিনিয়োগ থেকে উৎপন্ন রিটার্নকে কভার করে না, তাই এটা একেবারেই ভুল বিবৃতি। বিদেশি বিনিয়োগের রিটার্ন কখনোই কারেন্সি রিস্ক দ্বারা কভার হতে পারে না। প্রশ্ন নম্বর 36, কোনটি রিব্যালেন্সিং খরচের অংশ হিসেবে বিবেচিত হয় না? স্ট্যাম্প ডিউটি, ব্রোকারেজ খরচ, এসটিটি, সিকিউরিটিজ ট্রানজ্যাকশন ট্যাক্স এবং পিএমএস ফি পেয়েবল। সঠিক উত্তর হলো পিএমএস ফি পেয়েবল। পিএমএস ফি পেয়েবল কখনোই রিব্যালেন্সিং খরচের অংশ হিসেবে ধরা হয় না। দেখো, রিব্যালেন্সিংয়ে দুই ধরনের খরচ হয়, প্রথমত ট্রানজ্যাকশন খরচ এবং দ্বিতীয়ত ট্যাক্স খরচ। ঠিক আছে, ট্রানজ্যাকশন খরচ কি? সময় এবং অর্থের খরচ, যেমন গবেষণা, ব্রোকারেজ, যা কিনতে বেচতে সিকিউরিটি যে লাগে, এবং ট্যাক্স মানে আপনার খরচের ট্যাক্সও যোগ হয়, যেমন এসটিটি বা স্ট্যাম্প ডিউটি। তাই সরাসরি পিএমএস ফি এখানে প্রযোজ্য হবে না রিব্যালেন্সিং খরচের অংশ হিসেবে। প্রশ্ন নম্বর 37, নিম্নলিখিত কোন আয় পিএমএস ক্লায়েন্ট অর্জন করবেন না? সুদ আয়, ব্যবসা বিক্রয় থেকে মূলধনী লাভ, ডিভিডেন্ড আয় এবং সিকিউরিটিজ বিক্রি থেকে মূলধনী লাভ। তাহলে সঠিক উত্তর হলো ব্যবসা বিক্রি থেকে মূলধনী লাভ। ঠিক আছে, তাহলে পিএমএস ক্লায়েন্ট কিভাবে আয় করতে পারেন? ডিভিডেন্ড আয়, মিউচুয়াল ফান্ডের শেয়ার বিক্রি থেকে আয়, ফিক্সড ইনকাম থেকে সুদের আয়, স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী মূলধনী লাভ, সিকিউরিটিজ বিক্রি থেকে আয় এবং ব্যবসায়িক আয়, যদি ক্রয় ও বিক্রয় থেকে অর্জিত লাভ ব্যবসায়িক আয় হিসেবে চিহ্নিত হয়। তাহলে সঠিক উত্তর হলো ব্যবসা বিক্রি থেকে মূলধনী লাভ। প্রশ্ন নম্বর 38, একজন বিনিয়োগকারীর আয় সীমিত এবং কম। নিচের কোন লক্ষ্যটি তার জন্য কম অগ্রাধিকার হওয়া উচিত? নিজের থাকার জন্য বাড়ি কেনা, স্বাস্থ্য বীমা কেনা, মাল্টি ইউটিলিটি গাড়ি কেনা, সন্তানের উচ্চশিক্ষার জন্য ব্যবস্থা করা। তাহলে এখন যেহেতু আয় কম, কোন লক্ষ্যটি তার জন্য কম অগ্রাধিকার পাওয়া উচিত, অর্থাৎ কোন লক্ষ্যটি সে নিচু অগ্রাধিকার তালিকায় রাখবে? তাই সঠিক উত্তর হলো মাল্টি ইউটিলিটি গাড়ি কেনা। ঠিক আছে, তাহলে লক্ষ্যগুলো কি কি? বিশেষ করে বাকি যেসব লক্ষ্য আছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেমন নিজের বাড়ি কেনা, স্বাস্থ্য বীমা নেওয়া অথবা সন্তানের স্বাস্থ্য ও উচ্চশিক্ষা। তাই যখন আমরা বাকি বিষয়গুলো দেখি, তখন গাড়ি কেনার বিষয়টিকে আমাদের একটু কম অগ্রাধিকার দিতে হবে। তাই উত্তর হচ্ছে একটি মাল্টি ইউটিলিটি গাড়ি কেনাই সঠিক উত্তর। প্রশ্নে শুধু স্পষ্টভাবে এটি জিজ্ঞাসা করা হয়েছে, তাই আমরা এখানেই এই উত্তরটি বেছে নেব। প্রশ্ন নম্বর 39, সেডি পোর্টফোলিও ম্যানেজার রেগুলেশনের তৃতীয় শিডিউলের দ্বাদশ বি ধারা সম্পর্কিত। এটি স্পেকুলেটিভ এবং ঝুঁকিপূর্ণ ট্রেডিং এর সাথে সম্পর্কিত, এটি ইনসাইডার ট্রেডিং এর সাথে সম্পর্কিত, এটি বিদেশি প্রতিষ্ঠান দ্বারা ইনস্টিটিউশনাল ট্রেডিং এর সাথে সম্পর্কিত এবং এটি প্রপার্টি ট্রেডিং এর সাথে সম্পর্কিত। তাই সঠিক উত্তর হচ্ছে এটি প্রপার্টি ট্রেডিং এর সাথে সম্পর্কিত, যা কোড অফ কন্ডাক্টের অন্তর্ভুক্ত। আমাদের যে দ্বাদশ ধারা আছে সেটি আমাদের বলে দেয় প্রপার্টি ট্রেডিং কিভাবে হয় বা প্রপার্টি ট্রেডিং কি তৃতীয় শিডিউলের দ্বাদশ ধারার অধীনে। তাই এটা আমাদের মনে রাখতে হবে। প্রশ্ন নম্বর 40, একটি মিউচুয়াল ফান্ডের জন্য স্কেলের অর্থনৈতিক সুবিধার ইকোনমিজ অফ স্কেল অনেকগুলো উপকারিতা রয়েছে। এর মধ্যে কোনটি মিউচুয়াল ফান্ডের জন্য স্কেল ইকোনমি অফ স্কেলের সুবিধা নয়? সমস্ত প্রয়োজনীয় তথ্য প্রদান, আলোচনা, ব্রোকারদের সাথে আরও ভালো শর্ত, বিনিয়োগের খরচ, গবেষণা, জড়িত পেশাদার পরিচালকদের। তাহলে এর মধ্যে কোনটি স্কেলের অর্থনৈতিক সুবিধার ইকোনমিজ অফ স্কেল উপকারিতার মধ্যে পড়ে না? তাহলে সঠিক উত্তর হচ্ছে সব প্রয়োজনীয় তথ্য প্রদান করা। ঠিক আছে, তাহলে মিউচুয়াল ফান্ড কি? এটা হচ্ছে অনেক ইনভেস্টরের কাছ থেকে অর্থ সংগ্রহ করা, মানে অনেক ইনভেস্টর একসাথে কাজ করেন। অনেক ইনভেস্টর একসাথে আপনার ফান্ড ম্যানেজারের ফি দিয়ে দেন। সেখানে ইনফ্রাস্ট্রাকচারের ফিও চলে যায়, ইনভেস্টমেন্ট রিসার্চের ফিও হয়ে যায়। যে পেশাদার ম্যানেজার আছে, ফান্ড ম্যানেজার, তার ফি সবাই ভাগ করে দেয়। ঠিক আছে, আর ফান্ড ম্যানেজার একভাবে ব্রোকারের সঙ্গে দর কষাকষিও করতে পারে, তাই সেখানেও দর কষাকষি হতে পারে। কিন্তু সব প্রয়োজনীয় তথ্য দেওয়া ইকোনমিজ অফ স্কেলের সুবিধা নয়। তাই সঠিক উত্তর হচ্ছে সব প্রয়োজনীয় তথ্য দেওয়া। প্রশ্ন নম্বর 41, কোম্পানির মার্কেট বিটা 1.25 এবং রিস্ক ফ্রি রেট 6%। খ্যাতম অনুযায়ী অনুমানিত ইকুইটি রিটার্ন কত হবে? যদি দেশের মার্কেট রিস্ক প্রিমিয়াম হয় নয়। ঠিক আছে, এখানে সহজ ফর্মুলা প্রয়োগ করতে হবে, বিভ্রান্ত হওয়ার কিছু নেই। এখানে আমাদের খ্যাতমের ফর্মুলা ব্যবহার করতে হবে। খ্যাতম অনুযায়ী প্রয়োজনীয় রিটার্নের হার হলো রিস্ক ফ্রি রেট যোগ বিটা গুণিতক ওম মাইনাস, যেটাকে বলে মার্কেট রিস্ক প্রিমিয়াম।
ওয়াম মাইনাস অফ মানে হলো মার্কেটের রিটার্ন থেকে রিস্ক ফ্রি রেট বাদ দেওয়া। সহজভাবে এখানে আমরা দেখিয়েছি প্রয়োজনীয় রিটার্নের হার 6, তার সঙ্গে যোগ করব বিটা এবং সেটিকে গুণ করব মার্কেট রিস্ক প্রিমিয়াম দিয়ে, যেটা হলো 9। তাহলে সঠিক উত্তর হবে 17.25%। প্রশ্ন নম্বর 42, কোন বন্ডগুলোকে বলা হয় যেগুলো সরকারি সংস্থাগুলি ইস্যু করে? তো সরকারি সংস্থাগুলি যে বন্ড ইস্যু করে সেগুলো কি? সরকারি বন্ড, পাবলিক সেক্টর বন্ড, এজেন্সি বন্ড, না পাবলিক সিকিউরিটিজ বন্ড? তাহলে উত্তর হলো পাবলিক সেক্টর বন্ডস। এটা খুবই সহজ, সরকারি সংস্থা আমাদের পাবলিক সেক্টর বন্ড ইস্যু করতে পারে। কোন কোন ক্যাটাগরির এফপিআই এর জন্য সেকশন 9 এফ ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 প্রযোজ্য নয়? ক্যাটাগরি 1 এফটিআই শুধুমাত্র, ক্যাটাগরি 2 এফপিআই শুধুমাত্র, উপরের দুটোই বা কোনোটিই নয়? সঠিক উত্তর হলো ক্যাটাগরি 1 এফপিআই শুধুমাত্র। দেখো, কিছু শর্ত আছে যেগুলো উল্লেখ করা হয়েছে সেকশন 9 এফ ইনকাম ট্যাক্স অ্যাক্টে, যেগুলো ক্যাটাগরি 1 এফপিআই এর ক্ষেত্রে একভাবে প্রযোজ্য হবে না। তাই কিছু ক্যাটাগরি, বিশেষ করে ক্যাটাগরি 1 এফপিআই এর ক্ষেত্রে সেকশন 9 এফ ইনকাম ট্যাক্স অ্যাক্টের কিছু বিষয় প্রযোজ্য হবে না। তাহলে সঠিক উত্তর হলো ক্যাটাগরি 1 এফপিআই শুধুমাত্র। প্রশ্ন 44, পিএমএস রেগুলেশনের অধীনে আপফ্রন্ট মানে কি? পোর্টফোলিও ম্যানেজার প্রথমে কোনো ফি নেবেন না এবং তারপর ফান্ডে উৎপন্ন মোট রিটার্ন হিসাব করবেন। পোর্টফোলিও ম্যানেজার ক্লায়েন্টকে সুবিধা বিতরণের আগে কোনো ফি কেটে নেবেন না। পোর্টফোলিও ম্যানেজার ইচ্ছামতো কোনো পারফরম্যান্স ফি ধার্য করবেন না। এখন একজন পোর্টফোলিও ম্যানেজার ক্লায়েন্টকে কোনো পরিষেবা প্রদানের আগে শুরুতেই কোনো ফি নেবেন না। সঠিক ক্রম হলো একজন পোর্টফোলিও ম্যানেজার ক্লায়েন্টকে কোনো পরিষেবা প্রদানের আগে শুরুতেই কোনো ফি নেবেন না, তাই এর ব্যাখ্যা না। রেগুলেশন অনুযায়ী, পিএমএস রেগুলেশন অ্যাক্টের 22 নম্বর ধারা অনুযায়ী সেখানে স্পষ্টভাবে লেখা আছে যে কোনো ফান্ড ম্যানেজার কোনো ফ্রন্ট ফি বা অগ্রিম ফি চার্জ করতে পারবে না। ক্লায়েন্টের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে করতে পারে। প্রশ্ন নম্বর 45, এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যখন তুলনাযোগ্য বেঞ্চমার্ক সূচক নির্বাচন করা হয়। তাহলে যখন আমরা তুলনাযোগ্য বেঞ্চমার্ক তৈরি করি তখন কোন বৈশিষ্ট্যটি সবচেয়ে উপযুক্ত বলে বিবেচিত হয়? সিকিউরিটিজের সংখ্যা, বিনিয়োগের পদ্ধতি, সূচকে ব্লু চিপস, পারফরম্যান্সের পরিমাপযোগ্যতা? তাহলে সঠিক উত্তর হলো বিনিয়োগের পদ্ধতি। মানে আপনার বিনিয়োগের পদ্ধতি কি? ঠিক আছে, তাই যেটা আপনার তুলনাযোগ্য সূচক বা মার্কেট বেঞ্চমার্ক তৈরি হয় সেটা আপনার বিনিয়োগের পদ্ধতির ওপর নির্ভর করে। প্রশ্ন নম্বর 46, ড্যাশ হতে পারে ফিক্সড ইনকাম মার্কেটে সারা বিশ্বের জন্য একটি ডে অ্যাকাউন্ট কনভেনশন? ঠিক আছে, তাই অ্যাকচুয়াল ডিভাইডেড বাই অ্যাকচুয়াল, অ্যাকচুয়াল ডিভাইডেড বাই 365, অ্যাকচুয়াল ডিভাইডেড বাই 360 এবং উপরের সবগুলোই। তাই সঠিক উত্তর হলো উপরের সবগুলোই। প্রশ্ন নম্বর 47, সেবি পিএমএসকে রেজিস্ট্রেশনের সার্টিফিকেট ইস্যু করার আগে নিশ্চিত করতে হবে যে আবেদনকারী একজন কমপ্লায়েন্স অফিসার নিয়োগ করেছে, প্রিন্সিপাল অফিসার, অন্তত 5 জন ব্যক্তি যারা কোনো কেন্দ্রীয় বা রাজ্য সরকারের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং অন্তত 2 বছরের সিকিউরিটিজ মার্কেটে অভিজ্ঞতা রয়েছে। তাহলে অপশন এ, কেবলমাত্র এ এবং বি সঠিক, বি এবং সি সঠিক, অথবা কেবলমাত্র এ এবং সি সঠিক? তাহলে সঠিক উত্তর হচ্ছে কেবলমাত্র এ এবং বি। ঠিক আছে, কমপ্লায়েন্স অফিসার এবং প্রিন্সিপাল অফিসার। তাহলে দেখা যাক রেজিস্ট্রেশনের সার্টিফিকেট ইস্যু করার আগে নিয়ন্ত্রক কি বলে। নিয়ন্ত্রক বলে অন্তত একজন ব্যক্তি থাকতে হবে যার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের থেকে গ্র্যাজুয়েশন ডিগ্রি আছে। এবং এখানে যে তৃতীয় লাইনটি লেখা আছে সেখানে লেখা আছে অন্তত 5 জন ব্যক্তি থাকতে হবে যারা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট। ঠিক আছে, এই কারণেই তৃতীয় স্টেটমেন্টটি ভুল হয়ে যায় এবং উত্তর শুধুমাত্র এ এবং বি, অর্থাৎ দ্বিতীয় অপশন। প্রশ্ন নম্বর 48, মিস্টার সোহম একজন ফান্ড ম্যানেজার এবং তিনি ফান্ড দুটি স্টকে এবং বি নিবেশ করেছেন, যথাক্রমে 6:4 অনুপাতে। স্টকের বিটা 0.2 এবং স্টক বির বিটা 0.6। পোর্টফোলিও বিটা হিসাব করুন। তাহলে পোর্টফোলিও বিটা, এখানে এটা বের করা খুবই সহজ। স্টকের অনুপাত আমরা প্রথমেই বের করব, 6:4, মানে স্টকের ভাগ 6% যা 0.6 এবং স্টক বির ভাগ 40% যা 0.4। তাহলে স্টকের বিটা হলো 1.2 এবং স্টক বির বিটা হলো 0.6। একদম সহজ, স্টকের 0.6% অংশ গুণ হবে স্টকের বিটা দিয়ে, তারপর তার সঙ্গে যোগ হবে স্টক বির অনুপাত গুণিত হবে স্টক বির বিটা দিয়ে। ঠিক আছে, তাহলে 0.6 গুণ 1.2 যোগ 0.4 গুণ 0.6,
তাহলে উত্তর হবে 0.96%, অর্থাৎ বি সঠিক উত্তর। প্রশ্ন নম্বর 49, ক্লায়েন্ট অ্যাকাউন্টে অফ মার্কেট লেনদেন সম্পাদনের জন্য কিমসের পক্ষে কি এটি সঠিক? তাহলে অপশনগুলো দেখি। হ্যাঁ, যখন ক্লায়েন্টের ওপেন পজিশনের জন্য মার্জিন প্রদান করতে হয়। হ্যাঁ, যখন এটি আনলিস্টেড সিকিউরিটিজের জন্য ডিলিং। হ্যাঁ, যখন এটি ক্লায়েন্টের নিজস্ব ট্রেডের সেটেলমেন্টের জন্য। উপরোক্ত সব। তাহলে সঠিক উত্তর হলো উপরোক্ত সব। ঠিক আছে, তাহলে একটি ফিন্স ক্লায়েন্ট অ্যাকাউন্টে অফ মার্কেট লেনদেন কার্যকর করতে পারে। চলুন ব্যাখ্যাটা দেখি। স্যাবের পোর্টফোলিও ম্যানেজারের জন্য ডু এবং ডোন্টস অনুযায়ী, পোর্টফোলিও ম্যানেজারের জন্য যে ডু এবং ডোন্টস রয়েছে সেখানে স্পষ্টভাবে লেখা আছে যে একজন পোর্টফোলিও ম্যানেজার ক্লায়েন্ট অ্যাকাউন্টে অফ মার্কেট লেনদেন কার্যকর করতে পারবে না ব্যতিক্রম ছাড়া। তাহলে কিছু শর্ত দেওয়া হয়েছে। যদি এই শর্তগুলো থাকে তাহলে শুধুমাত্র তখনই সে আপনার অফ মার্কেট লেনদেন কার্যকর করতে পারে। তাহলে সেই শর্তগুলো কি কি? ক্লায়েন্টের অন ট্রেড সেটেলমেন্টের জন্য, বি ক্লায়েন্টের পজিশনের জন্য মার্জিন এবং জামানত প্রদান করার জন্য, অনালিস্টেড সিকিউরিটিজে ডিল করার জন্য নিয়ম অনুযায়ী এবং প্রতিটি লেনদেনের জন্য ক্লায়েন্টের নির্দিষ্ট সম্মতির ভিত্তিতে, এবং অপশন ই হল যদি সেবি সময়ে কোনো অন্য কারণ নির্ধারণ করে তাহলে সেই কারণেও। তাহলে উত্তর হল ডি। প্রশ্ন নং, ফিউচার চুক্তির 50- চুক্তিতে প্রবেশের দিন, রক্ষণাবেক্ষণ মার্জিন, ছাড়ের হার, বিনিময়যোগ্য সম্পদের গুণমান, বিনিময়যোগ্য সম্পদের পরিমাণ নির্ধারণ করা হয় না। তাহলে কোনো ফিউচার কন্ট্রাক্টের বিষয়টি আছে যা কন্ট্রাক্টে প্রবেশের দিনে নির্ধারিত হয় না। তাহলে সঠিক উত্তর হলো ডিসকাউন্ট রেট, তাই উত্তর হলো ডিসকাউন্ট রেট। তাহলে বন্ধুরা, এই ছিল ভিডিও থেকে। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। আমরা 50টি প্রশ্ন কভার করেছি। এই প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় বারবার আসে, তাই যেখানে প্রয়োজন ছিল সেখানে আমি আপনাদের ব্যাখ্যাও দিয়েছি। কিন্তু আবারও আমি এটাই বলবো, যখনই আপনি ফিন্সের পরীক্ষা দিতে যাবেন তখন অবশ্যই আপনাকে পুরো কারিকুলাম ভালোভাবে পড়ে যেতে হবে, এবং তার জন্য আমি যে 12টি চ্যাপ্টারের ভিডিও বানিয়েছি সেটাও তৈরি করেছি। তাই আমার বিনীত অনুরোধ সবার কাছে, আপনারা এই মক টেস্ট অবশ্যই দেখুন, কিন্তু আমাদের ফিন্সের কারিকুলাম সংক্রান্ত ভিডিওগুলো দেখতে ভুলবেন না। তাহলে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক ও শেয়ার করুন, এবং আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য অনেক ধন্যবাদ। বাই।